ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমাদের সাথে। এখন এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে টেক্কার ট্রেলার এবং অপরটা হচ্ছে শাস্ত্রীর টাইটেল সং হে শাস্ত্রী নিয়ে। এই দুটো জিনিসই 28 তারিখে রিলিজ করে গেছিলো। আমি শারীরিক অবস্থার জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, সেই জন্য আমি সত্যি বলছি খুবই দুঃখিত। প্রায় তোমার প্রত্যেকেই গানগুলো দেখে নিয়েছো এবং এর রিভিউ সবাই জেনে গেছো। তো আলাদা করে আমি রিভিউ করিও না, বাট এই এখন এইটা নিয়ে কথা বলো যে আমার কেমন লাগলো অ্যাজ এ অডিয়েন্স। তো ফার্স্টে যদি আমি টেক্কার ট্রেলার নিয়ে কথা বলি, তো এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি সত্যি বলছি, টিজারও যখন এসেছিলো সেটাও আমার দারুণ লেগেছিলো। যে ট্রেলারটা এটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আমি যেটা টিজারেও বলেছিলাম এবং সেম ট্রেলারেও বলবো যে এই ট্রেলারের সব থেকে স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে এর বিজিএম। এই যে ট্রেলারটা স্টার্ট হচ্ছে একটা হাই নোটের বিজিএম দিয়ে, দারুণ লাগছে। মানে বুঝিয়ে দিচ্ছে দর্শককে একটা উত্তেজনাপূর্ণ কিছু একটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। এবং পুরো ট্রেলারটা জুড়েই কখনো হাই নোট কখনো লো নোট, এটাকে দারুণভাবে মেনটেন করেছে এবং বিজিএমটাকে ভালোভাবে ইউজ করেছে। এটা কিন্তু খুব ভালো লাগছে দেখে। সেকেন্ড এই ট্রেলারে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেবের অ্যাক্টিং। দেবকে দীর্ঘদিন পরে, প্রবাবলি লাস্ট বুনোহাস বা তার আগে যদি আমি বলি চাঁদের পাহাড়, ওই সময় দেবকে আমরা এরকম ডিফারেন্ট টাইপের অ্যাক্টিং করে দেখেছিলাম। অবশ্যই মাঝখানে বাঘা যতীনের কথা বলতে হয়, সেখানে তার ডিফারেন্ট টাইপের অ্যাক্টিং ছিল। এখানে আবার দেবকে কিন্তু অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাকে বেশ ভালো লাগছে। এবং তার মুখে এখানে কিছু স্ল্যাং ইউজ করা হয়েছে এবং সেগুলো কিন্তু বেশ মানাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমাতে স্ল্যাং থাকে, সেটা আমরা দশম অবতারও দেখেছি, সেটা বাইশ শ্রাবণও দেখেছি, ভিঞ্চি দাদাও দেখেছি, অনেক সিনেমা সব সিনেমাতেই দেখেছি। তো এখানেও কিন্তু সেটা কিন্তু প্রপারভাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। কিছু কিছু ছোটো ছোটো ডায়লগ, যেমন ওই যে একটা ডায়লগ ছিল, আমার ওনার নাম মনে পড়ছে না, ওই পুলিশ অফিসার যিনি হয়েছেন তার ডায়লগ ছিল যে এখানে একটা হস্টেজ সিচুয়েশন চলছে আর এখানে তোমরা ঘন্টাখানিক সঙ্গে মন মারাচ্ছ। আমার ডায়লগটা কিন্তু দারুণ লেগেছে। এবার দেবের যে শেষ ডায়লগটা, যে মেশিন দেখে বিচু মাথায় উঠে গেছে, তো এইসব ডায়লগগুলো কিন্তু আমার দারুণ লেগেছে, ঠিক আছে। মানে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমাতে এইসব ডায়লগগুলো এমনভাবে প্রেজেন্ট করা, যেমন আমার মনে হবে না যে স্ল্যাং ইউজ করছে, মনে হবে যেন জাস্ট যেরকম কথা তো আমরা বলি সবসময়। তো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। দেবকে ভালো লাগছে দেখতে, তার এই বিয়ার্ড লুকে। অনেকে এই লুকটাকে দেখে বলছে যে খাদানের সাথে খাদানের মতোই হয়ে যাচ্ছে, কিন্তু এই লুকটাকে এখানে একটা যে এই যে বিয়ার্ড যে একটা লুক, সেই লুকের পেছনে বিভিন্ন একটা ভিলেনের রোল হতে পারে, একটা অন্য টাইপের নায়ক হতে পারে, আবার একটা এরকম মানুষ হতে যে স্ট্রাগল করছে খুব সময়ের সাথে, ঠিক আছে, নিজের লাইফে, সেরকম হতে পারে। তো সেই জিনিসটাকে পারফেক্টভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই যে ট্রেলারটা এমনভাবে কাটা হয়েছে যে আপনার কোথাও মনে হবে না যে খুব বেশি গল্প রিভিল হয়ে গেছে। আবার এরকম হবে যে আপনার মনে ট্রেলারটা অনেকগুলো প্রশ্ন ছেড়ে দিয়ে গেছে। যে শুধু যে আমার মনে যে প্রশ্নটা সবথেকে বেশি হচ্ছে, যে একটা লোকের চাকরি চলে গেছে, সেই জন্য সে একজনকে কিডন্যাপ করে নিচ্ছে তার চাকরি বাঁচানোর জন্য, এবং তার জন্য পুরো রাজ্যে একটা হুলস্থুলু কাণ্ড হয়ে যাচ্ছে, মিলিটারি চলে আসছে মেয়েটাকে বাঁচানোর জন্য, একটা হিউজ সিচুয়েশন তৈরি হয়েছে। সে শুধু কি একটা চাকরির জন্য? আবার যেখানে এই যে মানে যে হোটেলে দেব চাকরি গেছে, সেই চাকরির সঙ্গে কিন্তু স্বস্তিকার কোনো যোগাযোগই নেই। তো স্বস্তিকা কী হবে, কেন স্বস্তিকার মেয়েকে কিডন্যাপ করা হলো, এই চাকরি যাওয়ার সঙ্গে স্বস্তিকার কী যোগাযোগ আছে? টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটা কী এখানে? টোটা রায়চৌধুরীকে একটা ছোটো ঝলক দেখানো হয়েছে, তার ক্যারেক্টারটা কী এখানে? পরাণ বন্দ্যোপাধ্যায় একজন করাপ্ট পলিটিশিয়ান হিসেবে এখানে দেখানো হয়েছে। এবং একটা ডায়লগ আছে এখানে, এক ঢিলে চার পাখি, ঠিক আছে। তো এইটা কি, কে এই চার পাখি, মানে কোন, এই যে দেবের যে এই যে একটা মেয়েকে কিডন্যাপ করে, এটা তো বোঝাই যাচ্ছে এটার পেছনে কোনো একটা বড় খেলা চলছে, ঠিক আছে। তো কিন্তু কাদের জন্য, কাদের বিরুদ্ধে এই খেলাটা চলছে, কাদের ফাঁসানো হচ্ছে এই খেলাটাকে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় ট্রেলারের মধ্যে। সেই দিক থেকে কিন্তু ট্রেলারটা দারুণভাবে করা হয়েছে। দেখো বাংলায় সেরকম বাজেট নেই, বাট সেই বাজেটে যেখানে মিলিটারি সিনগুলো দেখানো হচ্ছে, ওপর থেকে দড়ি ধরে নামছে বা সব মিলিটারি একসাথে ওপরে উঠছে, লিফট ধরে উঠছে, এইসব জিনিসগুলো কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি এই ট্রেলারটা দেখে একটা যে কোনো মানে আপনি মালায়ালাম সিনেমা দেখে নিন, যে কোনো সেসব যে ভাইবস পাবেন, আমি সেই ভাইবসটা এখানে পেয়েছি। এবার আমাদের উচিত এই ট্রেলারটাকে দেখতে, এই সিনেমাটাকে দেখতে যাওয়া অবশ্যই, কারণ এই টাইপের যদি সাউথের কোনো সিনেমা আসতে আমরা হই হই করে কিন্তু দেখতে যেতাম, বাট বাংলা সিনেমার ক্ষেত্রে আমাদের কী জানি কী হয়ে যায় আমরা বুঝতে পারি না হাতের অডিয়েন্সের। আমি অবশ্যই দেখতে যাবো, হয়তো প্রথম দিন দেখতে যাবো না, প্রথম দিন শাস্ত্রী দেখতে যাবো, পুজোর মধ্যে যে কোনো একটা দিন এই সিনেমাটা আমি দেখতে যাবো, টেক্কা। তো পুজোতে আমি দুটো সিনেমাই দেখছি, শাস্ত্রী এবং টেক্কা। পারলে বহুরূপীও দেখবো, বাট সেটা তো অবশ্যই ফিনান্সিয়াল একটা ম্যাটার করে। তো আমার কিন্তু এই ট্রেলারটা দারুণ লেগেছে, দেবকে দারুণ মানেছে। এবং বাকি যে ক্যারেক্টার রূপকিনীকেও কিন্তু আলাদাভাবে প্রেজেন্ট করা থাকবে, স্টাইলিশ লাগছে, যে এরকম করে হাত ওপর করে আসা, কথা বলা, এগুলো কিন্তু মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। রূপকিনীকে আমার বরাবরই ভালো লাগে, তার কিন্তু খারাপ লাগে না। অনেকে তার অ্যাক্টিং নিয়ে অনেক কথা বলা, আমার কিন্তু খারাপ লাগে কখনোই লাগে না। তার মধ্যে একটা আলাদা রকম স্টাইল আছে, স্টাইলিশ ভাব আছে, তো সেটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে তোলা হয়েছে।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে আমি প্রত্যেকেই বলেছিলাম যে ক্যারেক্টারটার মধ্যে কিছু একটা মিস্ট্রি আছে, এখানে সেটাই দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে দেবের ছেলেকে সে কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু দেবের কি আদৌ কোনো ছেলে আছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। তো দেখা যাক, সিনেমাটা আসলে আমাদের অনেক প্রশ্ন রিভিল হবে। 8ই অক্টোবর সিনেমাটা আসছে, তো নিয়ারেস্ট থিয়েটারে যান এবং সিনেমাটা দেখুন। এরপর নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাস্ত্রীর ফার্স্ট সং হে শাস্ত্রী, এই গানটাকে। তো এই গানটাও কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই গানের বেশ কিছুটা মিউজিক আমরা ট্রেলারেও দেখেছিলাম, সেই মিউজিকটা বেশ ভালো মানিয়েছে। গানটাকে গেয়েছে হচ্ছে অনিক ধর এবং গানটার মিউজিক হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তা। এখানে আমার সেই মিঠুন চক্রবর্তীকে কিন্তু লার্জার দ্যান লাইফ হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, যেটাতে লাস্ট কতগুলো বাংলা সিনেমা তাকে প্রেজেন্ট করা হয়নি, এবং অনেক দিন পরে, প্রায় অনেক দিন পরে সেই এমএলএ ফাটাকেস্টের যুগে মিঠুন তাকে এভাবে লার্জার দ্যান লাইফ হিসেবে প্রেজেন্ট করা হয়। তারপর অনেক সিনেমাতে তাকে সেভাবে প্রেজেন্ট করা হয় না, কারণ তিনি বা তার লিড অভিনয় করেন না, এবং যেগুলোতে করেছেন লাইক প্রজাপতি বা কাবুলিওয়ালা, সেখানে সেইভাবে তাকে প্রেজেন্ট মানে করার জায়গা ছিল না, ঠিক আছে। বাট এখানে কিন্তু সেই মিঠুন চক্রবর্তীকে আবার সেই লার্জার দ্যান লাইফ হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, এবং এখানে কিন্তু গল্প অনেকটা রিভিল করেছে তারা। মানে এখানে যে চশমাটার যে বিষয়টা, যেটা কিন্তু ট্রেলারে দেখানো হয়নি সেভাবে চশমাটার বিষয়টা, কিন্তু এখানে কিন্তু এই চশমাটার বিষয়টা দেখানো হয়েছে। বারবার মিঠুন চক্রবর্তী যে চশমাটা দেখানো হচ্ছে, চশমাটা সে পড়ছে, সেই চশমাটা যে কীভাবে তার ভবিষ্যৎ বদলাচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে। প্লাস এই যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা ট্র্যাজেডি যে হচ্ছে, যে রয়তা বদত্তের ক্যারেক্টারটা একসময় তার উপর অত্যাচার করছে, তার ছেলে হয়তো প্রবাবলি মারা যেতে পারে, বা তার ছেলের সঙ্গে কোনো একটা খারাপ ইনসিডেন্ট হতে পারে, তারপরে আস্তে আস্তে তার চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জেসটা একটা সময় কি অহংকারের রূপান্তরিত হচ্ছে। কারণ দেখবেন গানটা শুরুর সময় একটা জায়গায় দেখবেন একটা বয়স্ক লোক এসে তাকে এরকম ধরতে যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর হাতটা সরিয়ে দিচ্ছে, মানে একটা অহংকারের ভাব আস্তে আস্তে তার মধ্যে চলে আসছে, ঠিক আছে। এই পুরো জিনিসটাই দেখানো হয়েছে যে হি ইজ দ্য কিং, ঠিক আছে। তো সেই লার্জার দেন লাইফ ভাবটা কিন্তু দারুণভাবে এখানে ফুটে তুলেছে এই ট্রেলারটার মধ্যে। প্লাস গানের লিরিক্সও আমার খারাপ লাগেনি, মাঝখানে একটা র্যাপ ঢোকানো হচ্ছে, যদি আমার মনে হলো র্যাপটা না ঢোকালেও ভালো হতো, বাট কোনো জায়গায় র্যাপটা খারাপ লাগছে না, আমার তো বেশ ভালোই লেগেছে। ওভারঅল পুরো গানটা ভালো, এবং অনেক দিন বাদে মিঠুন তাকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং গানটা কিন্তু বেশ ভালো সাড়াও ফেলেছে, এবং এই গানটা অবশ্যই একটা বাস ক্রিয়েট করবে হলে দর্শককে নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক কী হয়। ওভারঅল ইটস ভেরি গুড সং। তো এইটাই ছিল আজকের ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।